আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অল এমসিকিউ শর্টকাটস ইন অন ক্লাস এই সিরিজের আজকে আমরা পড়ব হচ্ছে সেকেন্ড পার্টের চ্যাপ্টার 9 গতিবিদ্যা। তোমরা কি গতিবিদ্যা পড়ছো বলো তো সবাই? গতিবিদ্যা কি পড়ছো? অনেকে যেটা দেখা যায় এটা একাডেমিকে স্কিপ করে। হ্যাঁ, একাডেমিকে স্কিপ করার জন্য কি হয়, এই অধ্যায়ের বেসিক অনেকের থাকে না, আবার অ্যাডমিশনে যে সময় কম থাকে অনেকে আবার অ্যাডমিশনে যেও পড়ে না। বাট এই অধ্যায়গুলো থেকে কিন্তু খুব সহজ কোশ্চেনগুলোই আসে পরীক্ষায়। তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলো দেখবে একদম যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম আছে না, ওইগুলাই পরীক্ষায় আসে। সো আমরা আজকের ক্লাসে দেখব হলো এই অধ্যায় থেকে যতগুলা শর্টকাটস আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারি। সো এখানে কিন্তু তোমার ক্যালকুলেটর হ্যাক্সের প্রয়োগ নাই এই অধ্যায়। সো আমাদের মেইনলি শর্টকাটসগুলো প্রয়োগ করে দেখা যাবে যে অনেক এমসিকিউ আমরা অনেক কম সময়ে সলভ করে ফেলতেছি, বুঝছো? সো এই শর্টকাটসগুলো তোমার সব পরীক্ষায় লাগবে, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, একাডেমিক। যেহেতু এখানে ক্যালকুলেটর হ্যাক্স নাই, তোমাকে শর্টকাটস অথবা কনসেপ্ট দিয়ে অ্যান্সার করতে হবে। সো এগুলো তোমাকে সব জায়গায় হেল্প করবে। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা প্রথমে দেখো এই আজকের ক্লাসে টোটাল এই জিনিসগুলো শিখব। এখন আমি বলি এই ক্লাসটা তোমরা কারা করতে পারবা? যারা অন্তত গতিবিদ্যাটা অন্তত একবার পড়ছো, ভুলে গেলে কোনো সমস্যা নেই, বা তোমার মনে না থাকলেও খুব একটা সমস্যা নাই। ওকে, তুমি জাস্ট গতিবিদ্যায় একবার পড়ছো যে এখানে কি কি আছে, বা বেসিক যে জিনিসপত্রগুলো এগুলো তুমি যদি জানো অন্তত একবার, তাহলে এই ক্লাসটা তোমার জন্য একদম পারফেক্ট। ওকে, তো দেখো আমরা এখানে টোটাল নদী নৌকা নিয়ে পড়বো, তারপরে স্রোত, বুলেট তক্তা যেটা খুবই ফেমাস এমসিকিউর জন্য, কূপের গভীরতা, রেলগাড়ির ভিতরে সংঘর্ষ করব, তারপরে গড় বেগ এবং প্রাসের আনুভূমিক পাল্লা। এই যে টপিকগুলো আছে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো। এর বাইরেও একটা বা দুইটা টপিক আসবে, আমি সেগুলো ক্লাসে দেখাবো। তো সবাই ক্লাসে মনোযোগ দাও, এগুলা কিন্তু এমসিকিউতে খুব বেশি আসে। আমি তোমাকে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন নিয়ে দেখাবো। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো নদী নৌকার ক্ষেত্রে, তো এখানে মূলত শর্টকাটস বলতে আমরা তো বেসিক জিনিসগুলো আমাদের জানতেই হবে। নদী নৌকার যে বেসিক জিনিসগুলো এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। হ্যাঁ, সো আমি মূলত এখানে কি করতেছি যে এই বেসিক জিনিসগুলোর মধ্যে তোমার শর্টকাটসটা আসলে কোথায় আছে আমি জাস্ট এটা বলতেছি। বাট তোমার কিন্তু নদী নৌকার যতগুলা টাইপ আছে, কিভাবে সূত্রগুলো আসে, এগুলো কিন্তু জানতে হবে। যে কোনোটাই কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। তো এখানে দেখো, যদি সোজাসুজি নদী পার হওয়া বা সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার কেস আসে তখন কি হবে? দেখো আমি তোমাকে বলি, এটা তোমরা জানো আশা করি, আমি বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমার নদীর, এই যে নদীটা। সো আমি চাচ্ছি সোজাসুজি পার হইতে, তাই না? তো আমি চাচ্ছি কি বলো তো, আমি চাচ্ছি সোজাসুজি এই বরাবর পার হইতে। তাইলে আমাকে রওনা দেওয়া লাগবে একটু অ্যাঙ্গেল করে, এবং আমার ধরো এইদিকে আছে স্রোতের বেগ, এটা আমার সিনারিও। তো যেখানে এটা হচ্ছে আমার লব্ধিটা এবং এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ ভি। তো আমি মেইনলি এখানে শর্টকাটসের প্রয়োগটা আসলে কী, বা আমি আসলে কি মনে রাখতে পারি? দেখো আলফা, আলফা হচ্ছে কি যে আমার এই স্রোত এবং নৌকার মধ্যকার অ্যাঙ্গেল আলফা। সো আলফা ইকুয়াল টু আমরা মনে রাখতে পারি কজ ইনভার্স অফ মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। ওকে, তুমি খুব সহজেই দুইটা যে স্রোত এবং নৌকা এই দুইটার ভিতরকার যে অ্যাঙ্গেল তুমি খুব সহজে বের করতে পারো। সেটা কোন সূত্রের মতে বের করবা? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স অফ মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। সো আমরা এই দুইটার মধ্যকার অ্যাঙ্গেল বের করতে পারবো। এখন আসো, যদি লব্ধি বেগটা বের করতে চাই, লব্ধি বেগ কোনটা বলো তো? লব্ধি বেগ ধরো হচ্ছে এইটা, ডাব্লু ধরলাম, কারণ এই যে ভি আর ইউ এর লব্ধি হচ্ছে ডাব্লু, যেটা আমার সোজাসুজি পার হবে। সো লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু মনে রাখতে পারো রুট ওভার অফ নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার। ওকে, রুট ওভার অফ কি বলো তো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কেমনে আসে তুমি খুব সহজে চিন্তা করতে পারো। এখানে একটা সামান্তরিক ড্র করলে আমার এটা হবে ভি। তাহলে এই সমকোণী ত্রিভুজে দেখো কি বলা যায়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। এই যে সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে। ওকে, সো এখান থেকে তুমি খুব সহজে ডাব্লুর ভ্যালুটা বের করতে পারো। ডাব্লু সমান কি? রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো আমরা মনে রাখবো যে যদি সর্বনিম্ন দূরত্বে বা আমি যদি একদম তোমার হলো যে সোজাসুজি পার হইতে চাই, সেক্ষেত্রে আমার লব্ধি বেগের ভ্যালু হবে রুট ওভার অফ নৌকার বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার। ওকে, গুড।
এবং এইটা শর্টকাটস না, তুমি চাইলে মনে রাখতে পারো, আমি জাস্ট এখানে দেখাই দিলাম যে সময় মানে আমি যদি এক পার থেকে অন্য পারে যাইতে চাই আমার কতটুকু সময় লাগবে। তো সময় টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে তোমার ডি বাই এল অবধি বেগের ভ্যালুটা, তাই না? সময় কি এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু কি এস বাই ভি, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি একক এবং লব্ধি বেগটা ডাব্লু, তাহলে ডি বাই ডাব্লু, ডাব্লুর ভ্যালু বসাই দিছি। ওকে, সো এটা শর্টকাটস না, এটা সূত্র, মেইন সূত্র, তুমি চাইলে আমি তোমাকে এখানে একবারে দেখাই দিলাম। বাট এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে পরীক্ষায়। সেটা হচ্ছে যদি সোজাসুজি আমি নৌকা পার হইতে চাই সেক্ষেত্রে আমার তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত আর লব্ধি বেগের ভ্যালুটা কত, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ওকে ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। এখন আসো আমাদের সেকেন্ড টাইপে, সেটা হচ্ছে স্রোত আর স্রোতহীন নদী। তোমার কি ভালো লাগে, স্রোত নাকি স্রোতহীন নদী? সো আমাদের এখানে দুইটা জিনিসই পড়া লাগবে, স্রোত নিয়েও পড়া লাগবে, আবার স্রোত না থাকলেও আমার সেটা দেখতে হবে। ওকে, সো এটা একটু খেয়াল করো, এখানে আমি মেইনলি কি বলতেছি। ধরো তুমি এখানে আসো, সো তুমি চাচ্ছ আমি এই পারে যাব, তাই না? তুমি চাচ্ছ তুমি এই পার থেকে ওই পারে যাবা। এখন প্রথমে ধরো তুমি স্রোতহীন নদী পার হইলা, তুমি কি করলা, তুমি ধরো প্রথমে এই পার থেকে এই পারে চলে গেলা, স্রোতহীন মানে নদীতে কোনো স্রোত নাই। তো স্রোত না থাকা অবস্থায় তোমাকে পার হইতে সময় লাগলো ধরো টি1, আমি দেখো এখানে লিখে দিছি যে স্রোতহীন অবস্থায় আমি নদীর এক পার থেকে অন্য পাড়ে পৌঁছাইতে টি1 পরিমাণ সময় নিলাম। ওকে ভাই, বুঝছি। এখন ধরো নদীর তো স্রোত থাকবে, তাই না? স্রোত অবশ্যই থাকবে। তাহলে ধরো পরবর্তীতে স্রোত আসলো, তখন আমি আবার একই পথে, দেখো এখানে আমি কিন্তু বলছি যে সোজাসুজিভাবে, মানে তুমি একদম স্ট্রেটভাবে যাবা, একদম সরল রেখা বরাবর যাবা। তো একই পথে, মানে এটা কিন্তু সেম পথ, এই বরাবর যাওয়া যে কথা, একই পথ, মানে একদম সোজাসুজিভাবে। তো আমি যদি একদম তোমার এভাবে যাই, তো আমি যখন তোমার হচ্ছে নৌকায় স্রোত থাকবে, নদীতে স্রোত থাকবে, তো তখন হচ্ছে তোমার সময় লাগলো টি2। দুইটা জিনিস খেয়াল রাখো, স্রোতহীন নদীতে আমি যদি এক পার থেকে অন্য পাড়ে যাই ধরলাম সময় লাগলো টি1, এবং স্রোত যুক্ত নদীতে আমি যদি সোজাসুজিভাবে একই পথে এক পার থেকে অন্য পাড়ে যাই সময় লাগলো টি2। আমাকে কোশ্চেনে বলবে স্রোতের বেগ বের করো, এটা আমার কোশ্চেন। সো আমি খুব সহজে বের করতে পারি স্রোতের বেগ ইকুয়াল টু এস ইন্টু রুট ওভার অফ 1/t1 স্কোয়ার মাইনাস 1/t2 স্কোয়ার। এখন তোমার মনে মাঝে মধ্যে মানে প্যাচ লাগবে যে টি1 কোনটা ধরছি, টি2 কোনটা ধরছি, তাই না? খেয়াল করো, খুব সহজ। আমার এখানে কি আছে বলো তো, দেখো আমি সূত্র কি লিখছি, স্রোতের বেগ ইকুয়াল টু এস রুট ওভার অফ 1/t1 স্কোয়ার মাইনাস 1/t2 স্কোয়ার। দেখো খেয়াল করো, একটা সিঙ্গেল পার্টে খেয়াল করো, এই যে রুটের মধ্যে যেটা আছে এটার মান কিন্তু অলওয়েজ পজিটিভ হওয়া লাগবে, তাই না? বলো তো, অবশ্যই পজিটিভ হওয়া লাগবে। আমাদের এখানে তো জটিল সংখ্যার কোনো কেস নাই। যদি পজিটিভ হইতে হয় তাহলে টি1 এর মানটা অবশ্যই টি2 চাইতে ছোট হইতে হবে, কারণ 1/t1 স্কোয়ারের ভ্যালুটা 1/t2 চাইতে বড় হইতে হবে, না হলে তো বিয়োগফল নেগেটিভ চলে আসবে। তো 1/t1 স্কোয়ার যদি 1/t2 স্কোয়ারের চাইতে বড় না হয় তখন কিন্তু এটা ভ্যালিড হচ্ছে না। তো এই জন্য 1/t1 এর যেহেতু বড় হওয়া লাগবে, তার মানে কি আলটিমেটলি টি1টা ছোট হইতে হবে। ওকে, সো তোমার যদি মনে না থাকে যে আমি টি1 ধরছিলাম স্রোতযুক্ত নাকি স্রোতহীন, সমস্যা নাই, তুমি যেটা করো তোমার কোশ্চেনে দেখো দুইটা টাইম দেওয়া আছে, আর কিন্তু কোশ্চেনে তোমার টি1 টি2 মান দেওয়া থাকবে। ওকে, সো তুমি হলো যে মানটা ধরো যে মানে তোমার টার্গেট হচ্ছে একটা ভ্যালিড অ্যান্সার নিয়ে আসা, তো তুমি এভাবে করে মান বসাবা। এখানে টি1 এর মানটা টি2 চাইতে কি হতে হবে, ছোট হইতে হবে। তুমি ছোট মান এখানে বসাও, বড় মান এখানে বসাও, হয়ে যাবে। ওকে, সো যদি তোমার সূত্রটা ভালো করে মনে না থাকে যে টি1 টি2 কোনটা ধরছি, তুমি অ্যান্সারটা ভ্যালিড করার জন্য ভ্যালুগুলো বসায় দিবা, টাইম দুইটা বসায় দিলে হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, একটু প্র্যাকটিস করলে পারবা, দেখবে তোমাদের বইয়ে কিন্তু এই ম্যাথগুলো আছে। ওকে, তোমাদের বইয়ে কিন্তু এই ম্যাথগুলো আছে, এগুলো কিন্তু কোশ্চেন ব্যাংকে আসছে কোশ্চেন, তুমি একটু প্র্যাকটিস করে সূত্রে সরাসরি মান বসায়। আচ্ছা, এসটা কিন্তু আমি বলে দিই, এস কিন্তু দেখো কি বলো তো, এস কিন্তু নদীর প্রস্থ। ওকে,
এই এস কিন্তু নদীর প্রস্থ, নদী কতটুকু প্রশস্ত, এটা কিন্তু এস। আর T1 T2 দুইটা টাইম আর কি। ওকে ভাই, পারবো ইনশাল্লাহ। এখন দেখো গড় বেগ। আচ্ছা, সো এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট এটা একটু দেখে রাখো, এটা খুব একটা আসার পসিবিলিটি কম। আমি তোমাকে জাস্ট দেখায় রাখতেছি, যেহেতু এটা তোমাদের বইয়ে বা শর্টকাটস আছে এটা নিয়ে একটা। তো শর্টকাটসটা কি, দেখো যে গড় বেগ বের করা, গড় বেগ, তাই না? ধরো যে আমি এখান থেকে ধরো রংপুর গেলাম, আমি রংপুর থেকে ধরো যে সিলেট আসলাম, আমি সিলেট থেকে ধরো আবার ঢাকা ব্যাক করলাম। তো আমি বিভিন্ন বেগে কিন্তু যাইতে পারি। তো এরকম বিভিন্ন বেগের যে গড়, এটাই কিন্তু আমার এক প্রকার গড় বেগ। এখন ম্যাথমেটিক্যালি এটা যদি আমার পরীক্ষায় আসে, আমি কিভাবে গড় বেগটা বের করব, সেটা হচ্ছে তোমার এখনকার জানার বিষয়। দেখো, খেয়াল করো। সো এন সংখ্যক বেগের ক্ষেত্রে গড় বেগ, এন সংখ্যক বলতে কি বোঝাচ্ছি, ধরো আমার কাছে 4টা বেগ দেওয়া আছে, 4টা বেগের ভ্যালু দেওয়া আছে, তাহলে এন এর ভ্যালু কত, 4। তো আমি গড় বেগ কেমনে বের করব, 1 ডিভাইডেড বাই জাস্ট এই বেগগুলোর এভাবে করে যোগ করব, যোগ করে যা হবে ওইটা আমার অ্যান্সার। বুঝছো? দেখো তুমি জাস্ট, তোমার কাজ কি, তোমার কাজ খুবই সিম্পল, তোমার কাজ খুবই সিম্পল। তুমি হলো এই সূত্রে মান বসাবা, আর কিচ্ছু না। তোমার কতটা বেগ দেওয়া আছে এবং এই বেগগুলোকে তুমি 1 বাই প্লাস 1 বাই এভাবে করে যোগ করতে থাকবা, তাইলে হয়ে যাবে, তাইলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে ভাইয়া, বুঝতেছি। একটা কোশ্চেন দেখো, এই যে আমি এখন রংপুরে যাচ্ছি, কিন্তু বুঝছো ম্যাথ করতে থাকলে আসলে ইচ্ছা মতো যে কোনো জায়গায় যাওয়া যায়, বাট এটা কিন্তু বাস্তবে টাফ। দেখো, তো আমি কি করলাম, ঢাকা থেকে রংপুরে গেলাম ধরো 20 কিলোমিটার পার আওয়ারে, এবং আমি হচ্ছে কি করতেছি, রংপুর থেকে ঢাকা ব্যাক করতেছি 40 কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা, রংপুরে অনেক ঠান্ডার জন্য ব্যাক করতেছি অনেক ফাস্ট বেগে। ওকে, মজা করছি। তো দেখো আমি কি করলাম, ঢাকা থেকে রংপুরে গেলাম একটা বেগে, তো ধরো এটা হচ্ছে আমার প্রথম বেগ, বা ধরো V1 20, এবং আমি যখন ব্যাক করছি, বা আমার আরেকটা বেগ হলো 40 কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে হবে গড় বেগ কত। তাহলে দেখো আমার এখানে টোটাল কতটা বেগ দেওয়া আছে বলো তো। আমার বেগের সংখ্যা কিন্তু 2, আমার সূত্র কি, এন, তো উপরে হলো বেগের সংখ্যা 2টা, নিচে হলো জাস্ট 1 বাই এই বেগগুলার এভাবে যোগ করবা, 1 বাই 40, ব্যাস শেষ, এটা অ্যান্সার। ধরো তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম যে 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, এই 3টা বেগে আমি ধরো যে রওনা করছি বা যাতায়াত করছি, গড় বেগ বের করো। কেমনে করবা, এখানে বেগ 3টা আছে, নিচে কি নর্মাল যোগ 1 বাই এদের যোগ করবা, ব্যাস। এই যে এটা করলে তোমার অ্যান্সার যা আসবে ওইটা তোমার গড় বেগ। বুঝছো? আশা করি সবাই পারবে, এটা পরীক্ষায় খুব একটা আসে না, আমি তোমাকে দেখাই দিলাম, তুমি যাতে পারো যদি পরীক্ষায় আসে। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এখন দেখো আমরা এই যে আমরা এখন 2টা রেলগাড়ির ভিতরে সংঘর্ষ করব, ঠিক আছে? তো ধরো একটা রেলগাড়ি ট্রেন 1, ওইটা হলো ট্রেন 2। এখন কি হচ্ছে দেখো, এরা পরস্পর বিপরীত দিক থেকে, দেখো এখানে এই ট্রেনটা যেদিকে যাচ্ছে ওইটা তার বিপরীত দিক থেকে আসতেছে। সো এটা ইউ বেগে যাচ্ছে, ওইটাও ইউ বেগে আসতেছে, দুইটার বেগ সেম। এই শর্টকাটসটা প্রয়োগ করার কেস হলো দুইটার বেগ সেম হইতে হবে। আমার কথাগুলো শোনো, এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা লাগবে, তাইলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। সো 2টা ট্রেনই একই বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে, এবং এরা পরস্পর, দেখো যখন x দূরত্বে আছে, দেখো যখন এরা পরস্পর x দূরত্বে আসে তখন এরা পরস্পরকে দেখতে পাইছে যে ট্রেন আরেকটা আসতেছে। আমার কথা যা শোনো, তোমার এখানে 2টা ট্রেন আছে, তো 2টা ট্রেন কি করতেছে, পরস্পর মুখোমুখি আসতেছে। সো এটা ইউ বেগে আসতেছে, এটাও ইউ বেগে আসতেছে। তো এরা যখন পরস্পর x ডিস্টেন্সে আসে, এটা ধরো x ডিস্টেন্স, তো এরা যখন পরস্পর x দূরত্বে আসে তখন পরস্পরকে দেখতে পাইছে যে ওইটা পরস্পর আসতেছে। তাহলে কি এরা যদি একই বেগে, বা যদি এরা ট্রেনটা ব্রেক না করে, তখন কি হবে, অবশ্যই সংঘর্ষ হবে না, সংঘর্ষ হবে। তো তোমার এটা যাচ্ছে আবার এটা আসতেছে, তো এটা যদি পরস্পর ব্রেক না করে অবশ্যই সংঘর্ষ হবে। তো ব্রেক করা মানে কি, মন্দন হওয়া, বেগের ভ্যালুটা কমানো, তাই না, মন্দন হইতে হবে। সো আমার দেখো এখন আমি মনে করো যে যত বেশি কাছাকাছি থাকবো আমার কিন্তু তত হার্ড ব্রেক করতে হবে, আমার তত ফাস্ট গাড়ি থামাইতে হবে, তাই না? সো আমি ধরলাম মন্দনের সর্বোচ্চ মান f, মানে সর্বোচ্চ f পরিমাণ মন্দন তৈরি করা যাইতে পারে।
সর্বোচ্চ এফ পরিমাণ মন্দন তৈরি করা যাইতে পারে দুইটা ট্রেনেই। তো কোন ক্ষেত্রে সংঘর্ষ হবে না বলো তো? সংঘর্ষ তখনই হবে না যখন এই সর্বোচ্চ মন্দনের ভ্যালু হচ্ছে √ইউ²/x এর সমান হবে। মানে এই যে মন্দনের ভ্যালুটা u²/x, ইউটা কি দুইটা ট্রেন যে বেগে আসতেছিল, এক্সটা হচ্ছে এদের মধ্যকার ডিস্টেন্স, আর এফটা হচ্ছে কি ট্রেনের মন্দন। সো যদি তোমার এই ট্রেনটা এবং এই ট্রেনটা এফ মন্দন দেয় দুইটা পরস্পর, তাইলে হচ্ছে এরা কিন্তু পরস্পর সংঘর্ষ করবে না, একদম দেখা যাবে যে গায়ে এসে লেগে গেছে, বাট সংঘর্ষ করে নাই। সো এটা আমরা কিন্তু বড় প্রসেসে সূত্র প্রমাণ করতে পারি, আমার এখানে সূত্র প্রমাণ লাগবে না। তুমি জাস্ট এটা মনে রাখো, যদি দুইটা ট্রেন বা যে কোনো দুইটা গাড়ি পরস্পর বিপরীত দিক থেকে একই বেগে আসবে এবং তারা যখন এক্স দূরত্বে আছে তখন পরস্পরকে দেখতে পাইছে, তাহলে সংঘর্ষ হবে না কোন ক্ষেত্রে? আমার মন্দন প্রয়োগ করা লাগবে। তো মন্দনের ভ্যালুটা হচ্ছে এফ = u²/x, u²/x। এই পরিমাণ মন্দন যদি উভয় গাড়িতে বা ট্রেনে অ্যাপ্লাই করা হয় তাইলে সংঘর্ষ হবে না। এটা মনে রাখলে হয়ে যাবে, এটা মনে রাখলে তোমার হয়ে যাবে। ওকে, ঠিক আছে ভাইয়া, মনে রাখবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তুমি একটু কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করে, এগুলো কিন্তু তোমার বোর্ড পরীক্ষা বলি বা তোমার অ্যাডমিশন পরীক্ষা বলে, এগুলো কিন্তু সব জায়গায় আসে। তো তুমি হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করার পরে আমি তোমাকে তো বললামই যে ওই শর্টকাটসটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো। তুমি যখন ওই টাইপের ম্যাথ দেখবা তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে ওইটা। ওকে, তোমার কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, না হলে তুমি কিন্তু মনে রাখতে পারবা না, প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, এখন দেখো এটা তোমার এমসিকিউতে সরাসরি আসতে পারে। সেটা হলো, দেখো যে একটা বস্তুর তোমার দুইটা টাইম আছে, একটা হলো tতম সেকেন্ডে, একটা হলো nতম সেকেন্ডে। ধরো একটা বস্তু উপর থেকে পড়তেছে, সো তুমি বললা 5th সেকেন্ডে বা 9 সেকেন্ডে, এরকম বিভিন্ন সময় তুমি বলতে পারো। তো আমি এখানে কি করলাম যে tতম সেকেন্ডে আমার সেই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হলো s(t) এবং আমি ধরলাম nতম সেকেন্ডে আমার বস্তুটার অতিক্রান্ত দূরত্ব s(n). দুইটা জিনিস খেয়াল রাখো, tতম সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স হলো s(t), nতম সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স কি s(n). তোমার দুইটা ডিস্টেন্সের ভ্যালু বললাম। এখন আমাকে বের করতে হবে সমত্বরণের ভ্যালুটা কত, সমত্বরণের ভ্যালুটা কত। সো সমত্বরণ আমরা মনে রাখবো a = st - sn / t - n। দেখো st থেকে আমি sn কেন বাদ দিলাম? কারণ st এর মান কিন্তু তোমার বড় হইতে হবে, যেহেতু এখানে t এর মানটা বড়। হ্যাঁ, তুমি মনে করো যে একই ত্বরণ যেহেতু, সো বেশি সময় গেলে কি বেশি পথ অতিক্রান্ত করবে, তাই না? যেহেতু ত্বরণের ভ্যালুটা সেম, তো তোমার যত বেশি সময় ধরে যাবে তত বেশি পথ সে অতিক্রম করতে পারবে। সো আমার এটা কিন্তু এমসিকিউতে সরাসরি চলে আসতে পারে, যে তোমার বলবে এরকম দুইটা সময়ে তার অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিবে, ত্বরণ বের করতে বলবে। আমি কিভাবে করব, আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে বললাম যে আমার একটা গাড়ি, সেটা 5তম সেকেন্ডে 20 মিটার গেল এবং 8তম সেকেন্ডে অবশ্যই 20-এর চাইতে বেশি যাবে সে, ধরো সেটা 30 মিটার গেল, তাই না? তো আমাকে বলতেছে সমত্বরণের ভ্যালুটা কত। তো আমরা কি পড়ে আসছি, সমত্বরণ = এই যে 8তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টাইমের ব্যবধান। ওকে, তো 8তম সেকেন্ডে 30, 5তম সেকেন্ডে 20, এখানে 3, তাহলে কতটুকু সমত্বরণ? 10/3 মিটার/সেকেন্ড²। 10/3 মিটার/সেকেন্ড²। পারবা বলো তো? অবশ্যই পারার কথা, খুবই সহজ জিনিস। তোমার দুইটা সময় থাকবে এবং দুইটা সময়ে তার দূরত্ব থাকবে, তুমি এই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে, সমত্বরণের ভ্যালু সরাসরি বের হয়ে যাবে। ওকে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এবার আসে আমরা এখন একটু যুদ্ধ করব, ঠিক আছে? আমরা একটু যুদ্ধ করব, চলো। সো যুদ্ধ করার জন্য তোমার লাগবে কি, বুলেট, সাথে কিন্তু আরও জিনিস লাগবে, একটা তক্তাও লাগবে। তক্তা কেন লাগবে? কারণ তোমাকে শত্রুপক্ষের যে গুলি আসবে ওটা থেকে তোমাকে বাঁচতে হবে। সো তোমার সামনে তক্তা হলো একটা ঢাল হিসেবে কাজ করবে, ঠিক আছে?
তো এটা আমাদের দেখো বুলেট এবং তক্তার ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে খুব বেশি আসে। ঢাকা ভার্সিটি বলি, তারপরে তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলি, সব জায়গায় তুমি কোশ্চেন ব্যাংক খুললে দেখতে পারবা। সো এই কোশ্চেনগুলো আমরা কিন্তু ছোটোবেলা থেকেই করতেছি। এখন আমি এখানে তোমাকে যে শর্টকাটসগুলো দেখাবো তুমি তো এগুলো শিখে রাখবা। তুমি কিন্তু বড় প্রসেস যেটা আর কি আমরা ছোটোবেলা থেকে করি, যেমন ধরো যে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র দিয়ে অথবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এই যে সূত্রগুলো আছে গতির সূত্রগুলা, এগুলো দিয়ে কিন্তু মেইনলি আমরা সলভ করি। তুমি এইগুলা শিখে রাখবা, সাথে এগুলাও দেখে রাখো, তোমার এগুলা অনেক সময় সেভ করবে, বুঝছো? সো তোমার যদি এগুলা বাই এনি চান্স মনে না থাকে পরীক্ষা হলে, তুমি তখন মেইন প্রসেসে করবা। সো এই জন্য তোমাকে মেইন প্রসেসটা শিখে রাখতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, বুঝতেছি। এখন দেখো প্রথম টাইপটা কি বলতেছি, যে এস দূরত্ব আমি তোমাকে নর্মালি বলি। দেখো এখানে মেইনলি কি হয়, ধরো এটা হচ্ছে আমার একটা তক্তা। সো আমি এখান থেকে একটা বুলেট ছুড়ে দিলাম, এখান থেকে একটা কি করছি বুলেট আমি এখানে ছুড়ে দিলাম। তো বুলেটটা দেখো তক্তা যেহেতু একটা কঠিন পদার্থ, অবশ্যই কি বুলেট ওর ভিতর দিয়ে গেলে আস্তে আস্তে ওর বেগ কমতে থাকবে। ওকে, বুঝলাম। তো দেখো এখানে যখন বুলেটটা বের হবে তক্তা থেকে, যখন সে বের হচ্ছে তখন তার বেগ কিন্তু কমে যাবে। তো আমি ধরো আদি বেগ ধরলাম ইউ, এবং এই তক্তা থেকে যখন সে বের হলো তখন তার বেগ ধরো ইউ বাই এন হয়েছে, আদি বেগের এন ভাগ হয়ে গেছে। ধরো আদি বেগ ছিল ইউ, একটা তক্তা পার হওয়ার পরে তার বেগ হয়ে গেল ইউ বাই এন, আদি বেগের ইউ বাই মানে এন ওয়ান বাই এন অংশ হয়েছে। এখন দেখো এটার বেগ যেহেতু কমতেছে, যেহেতু তুমি এন দ্বারা ভাগ করতেছো, এনের মানে একটা পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা, সো আস্তে আস্তে বেগ কমবে। এখন আমার মেইনলি কী বের করতে হয়, এটা ধরো যে আর কতটুকু পথ অতিক্রম করবে। আমার এই যে গুলিটা আছে, এই যে আমার বুলেটটা আছে, এই বুলেটটা আর কতটুকু পথ অতিক্রম করবে। দেখো আমি ধরলাম এটা আর এতটুকু পথ অতিক্রম করবে, তার মানে কি, তার মানে হলো এই অবস্থানে এসে বুলেটটার বেগ শূন্য হয়ে যাবে, তাই না? এখানে যখন সে টাচ করবে তখন তার বেগ কিন্তু শূন্য হয়ে যাবে, বা এখানে এসে সে থেমে যাবে। সো আমারে মনে করো যে এরকম ডিস্টেন্সের ভ্যালুটা বের করতে বলতে পারে, যে আর কতটুকু পথ সে যাবে, এটা বের করতে বলতে পারে। তো আমি কিভাবে করব, দেখো এই যে, সো আমি ধরলাম এস দূরত্ব অতিক্রম করে আমার বেগ আদি বেগের অন বাই এন অংশ, খেয়াল করো এই যে এটুকু ধরো তোমার এস ডিস্টেন্স, এইটুকু। তো এস দূরত্ব অতিক্রম করে কি হইল, আদি বেগের ওয়ান বাই এন অংশ, দেখো ইউ বাই এন মানে ইউ ইন্টু ওয়ান বাই এন, আদি বেগের ওয়ান বাই এন অংশ যদি বেগ হয়ে যায়, যদি যায়, তাহলে থেমে যাওয়ার পূর্বে সে আর কতটুকু পথ যাবে, এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে থেমে যাওয়ার পূর্বে আমি ধরলাম এতটুকু পথ যাবে, এর ভ্যালু কত, এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। ওকে, সো থেমে যাওয়ার পূর্বে সে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান পরিমাণ পথ সে পাড়ি দিবে। এটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এমসিকিউতে। তো আমরা দেখো তোমাকে এখানে বলছে থেমে যাওয়ার পূর্বে, তোমাকে এমনও বলতে পারে যে এর বেগ যখন শূন্য হবে, এর বেগ যখন শূন্য হবে তখন কতটুকু পথ অতিক্রম করবে। দুইটা সেম কথা, দুইটা সেম কথা। এখন দেখো আমি এটা তোমাকে কোশ্চেন করি, এবার এই শর্টকাট অ্যাপ্লাই করে করব আমরা। যদি এস দূরত্বের পরে বেগ অর্ধেক হয়ে যায়, ধরো বেগ আগে ছিল এক অংশ, অর্ধেক বেগ হারাই গেছে, তাহলে কতটুকু থাকবে, অর্ধেক বেগ থাকবে। একটা এক্সাম্পল দিই, ধরো আমার আগে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এখন বেগ হয়েছে কত, 5 মিটার পার সেকেন্ড, তার মানে কি অর্ধেক বেগ হারাই গেছে। সো অর্ধেক বেগ হারানো বলা যে কথা, এখন বেগ আদি বেগের অর্ধেক হয়েছে বলাও কিন্তু সেম কথা। একটু চিন্তা করো, অর্ধেক বেগ হারাই গেছে বলা যে কথা, এখনকার বেগ আদি বেগের অর্ধেক হয়েছে বলাও কিন্তু সেম কথা। তোমাকে পরীক্ষায় কোনটা বেশি বলবে, পরীক্ষায় তোমাকে বেশি বলবে যে অর্ধেক বেগ হারাই গেছে। অর্ধেক বেগ হারাই গেলে কি হবে, কতটুকু থাকবে, এক অংশ থেকে অর্ধেক অংশ বাদ দাও, তাহলে অর্ধেক অংশ থাকবে। ওকে, সো বেগটা অর্ধেক হওয়া বলা যে কথা, বেগটা অর্ধেক কমে যাওয়া বা অর্ধেক হারায় যাওয়া বলা সেম কথা।
পরীক্ষা তোমাকে বেশি বলবে অর্ধেক কমে যাওয়া বা হারায় যাওয়া, তো তুমি ওইটা বলা যে কথা এটাও বলা কিন্তু সেম কথা। তাহলে আমাকে এবার বলো, তো যদি এর অর্ধেক বেগ কমে যায় বা অর্ধেক বেগ হয়ে যায়, সেক্ষেত্রে শেয়ার কতটুকু পথ যাবে? আমরা জানি ডি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এন এর ভ্যালু কত বলো তো, এখানে জাস্ট কম্পেয়ার করো, জাস্ট কম্পেয়ার, খেয়াল করো কম্পেয়ার কীভাবে করবা। এই যে এটার সাথে তুমি এটাকে কম্পেয়ার করো, তাহলে বলো তো এন এর মান কত? এন এর মান কিন্তু 2। এই ক্ষেত্রে আমার কি এন এর মান হচ্ছে 2, বসাও। তো 4 - 1 মানে কি 3, এটা মনে রাখবা, এটা মনে রাখবা, তাহলে তোমার সরাসরি হয়ে যাবে, বুঝছো? তুমি দেখো এটা না মনে রাখলেও হবে, আমি তোমাকে দেখাই দিলাম। মানে তোমাদের বেশিরভাগ কোশ্চেনে বলে কি যে বেগ অর্ধেক হয়ে গেছে, সো বেগ অর্ধেক হলে সে আর কতটুকু পথ যাবে? s/3 পথ, মানে s/3 পরিমাণ পথ অতিক্রম করবে। এই সূত্রে মান বসালেই হচ্ছে। ওকে, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, চলো আমরা গুলি করে আসি এখন। আচ্ছা, তো তোমরা যারা বাংলা সিনেমা দেখছো একদম ছোটোবেলায়, ওইখানে কিন্তু ওই যে কী করতো, ধরো যে নায়ক যখন যাইতো তখন নায়িকার বাবা কিন্তু বন্দুক বের করে আনতো, বন্দুক বের করে কিন্তু গুলি করতো। সো আমরা একটু গুলি করে আসি, চলো এখানে খেয়াল করো এখানে কি হচ্ছে। তো ধরো এইটুকু পথ হচ্ছে আমার, ধরো এটা 30 মিটার পথ। তো আমি কি করলাম, একটা বন্দুক একটা গুলি এখান থেকে ছুটছি। সো এই বুলেটটা এই অবস্থানে যখন আসবে, এখান থেকে যখন সে বের হবে, তখন ধরলাম এর বেগ হয়ে গেছে আমার আদি বেগের অর্ধেক হয়ে গেছে। তার মানে কি এখানে ইউ থাকলে এখানে u/2। তাহলে আমাকে বলো তো আর কতটুকু পথ যাবে? আমরা জানি আর পথ যাবে হচ্ছে s ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। তাহলে কি 30 ডিভাইডেড বাই এন এর ভ্যালু 2, তাহলে 10 মিটার। তুমি এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারো, অথবা আমি একটা এক্সট্রা জিনিস পড়াই দিলাম, সেটা হচ্ছে কি যদি স্পেসিফিক হাফ বলে, যদি স্পেসিফিক হাফ বলে আমি সরাসরি ইউজ করতে পারবো s/3, মানে এই পরিমাণ পথ অতিক্রম করবে। আশা করি এটা সবাই পারবা। পারবা না বলো তো? পারতে হবে কিন্তু, নাহলে কিন্তু তোমাকেও তোমার সামনেও নায়িকার বাবা বন্দুক নিয়ে চলে আসবে। সো পারতে হবে, ঠিক আছে, পারতে হবে, পারবো আমরা ইনশাল্লাহ। দেখো এটা আসছে তোমার আর ইউতে 17-18 সেশনে। বলো তো অ্যান্সার কী হবে বলো। এখানে কি বলে, একটা তীর মাটির দেয়ালের ভিতরে 3 ইঞ্চি তোমার প্রবেশ করছে, 3 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝলাম। এখন দেখো অর্ধেক বেগ হারায়, আমি তোমার বারবার বলছি, তোমার পরীক্ষার কোশ্চেনে ম্যাক্সিমাম বলবে অর্ধেক বেগ হারাই। তো অর্ধেক বেগ হয়ে যায় বলা যে কথা, অর্ধেক বেগ হারানো বলাও সেম কথা। তাহলে দেখো তো বলতেছে তীরটির বেগ 0 হওয়ার পূর্বে আর কতটুকু পথ যাবে? আমি সরাসরি বলে দিব, যদি অর্ধেক বেগ হারাই তাহলে আমার কতটুকু পথ যাবে? s/3। তার মানে প্রথমে গেছিল 3 ইঞ্চি, তাহলে কতটুকু যাবে? 1 ইঞ্চি। ব্যাস, শেষ শেষ। এখন একটা মিরাকেল দেখি চলো, মানে মিরাকেল না, তোমাদের একটু আমি ক্রিটিক্যাল করে বিষয়টা একটু ক্রিটিক্যাল করি চলো। ধরো এখানে তোমাকে আমি বললাম যে অর্ধেক বেগ হয় না, ধরো বললাম 1/3, তাহলে কি হবে? এবার ভাই কিভাবে করব? আচ্ছা দাঁড়াও, তো 1/3 অংশ বেগ হইল, ধরো মানে 1/3 অংশ বেগ হারাইলো, এবার কিভাবে করবা বলো। এখন আমরা জানি যে তোমার কতটুকু ঢুকবে আর বাকি অংশ হচ্ছে s ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এখন n এর ভ্যালু কত? এখানে মেইন বিষয়টা হচ্ছে n এর মানটা কত, এটা বের করা। কেমনে করব চলো দেখি, খেয়াল করো। সো আমি যেটা শর্তটা পড়ছি, আমার মেনলি দেখতে হবে যে s দূরত্ব যাওয়ার পরে বেগ 1/n অংশ হইছে, নট হারাইছে। ওকে, আমি যখন দেখতেছিলাম যে বেগ অর্ধেক হারানো বলা যে কথা, আলটিমেটলি অর্ধেক হারানো বলা যে কথা আর তোমার বেগ অর্ধেক হওয়া বলা সেম কথা। কেন? কারণ আমি 1 থেকে হাফ বাদ দিলে আলটিমেটলি হাফই হয়। সো হাফের বিষয়টা আলাদা, বাট অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু সেম না। বেগ 1/3 অংশ হারাইছে মানে কিন্তু বেগ 1/3 অংশ হয়েছে না। কতটুকু বেগ হবে বলো তো? আমার আদিতে বেগ ছিল 1 অংশ, আমার বেগ হারালো হচ্ছে 1/3 অংশ, তাহলে আমার পরিবর্তিত বেগ হবে
2/3, তাই না? বলো তো 2/3 কিন্তু আমার পরিবর্তিত বেগ হবে। 2/3 কি হবে? পরিবর্তিত বেগ হবে। আচ্ছা, তাহলে দেখো এই 2/3 আমার কার সমান? 1/n এর সমান। যেহেতু আমি জানি যে আমার 1/n অংশ বেগ থাকবে s দূরত্ব যাওয়ার পরে, তো আমি এখানে দেখলাম আমার এই যে s দূরত্ব যাওয়ার পরে 2/3 অংশ বেগ থাকতেছে, তাহলে এটা পরস্পর সমান। এখান থেকে তুমি আমাকে বলো তো কম্পেয়ার করে n এর মান কত? n এর মান কিন্তু 3/2। সবাই এখানে কনসার্ন থাকবা, ওকে? n এর মান কিন্তু 2/3 না, দেখো এখানে 1/n আছে, n এর মান কিন্তু 3/2। এবার তুমি সূত্র অ্যাপ্লাই করো, s ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1, 3/2 স্কোয়ার মাইনাস 1 কত হবে বলো তো? এই যে খেয়াল করো, তাহলে এখানে হবে 1.5 স্কোয়ার মাইনাস 1, একটু তুমি সরাসরি করে ফেলবা তোমার ক্যালকুলেটর দিয়ে, এটা অ্যান্সার হয়ে যাবে, ওকে? ভাতের করতে পারো। সো এটা মনে রাখো, আমরা কিন্তু যদি আমার সরাসরি অর্ধেক বেগ বলে আমি তো একবারে করতে পারতেছি, বাট অর্ধেক না বললে অন্য যে কোনো সংখ্যা দিলে কিন্তু আমাকে এভাবে করে অ্যাপ্রোচ করতে হবে মেইন প্রসেসে, তারপরে আমি শর্টকাট অ্যাপ্লাই করব। n এর মানটা বের করে নিব, দেন শর্টকাট অ্যাপ্লাই করব। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। গুড। এবার আসো আরেকটা টাইপ বুলেট তক্তার। এখন দেখো আমরা একটু তক্তার সংখ্যা গুনবো, ঠিক আছে? তক্তার সংখ্যা গুনবো এবার আমরা, ওকে ভাইয়া। দেখো একটা বুলেট একটা তোমার তক্তা ভেদ করে তার বেগের 1/n অংশ হারায়। এবার খেয়াল করো, এবার কিন্তু বেগের বলছি 1/n অংশ হারাই, নট 1/n অংশ হয়। 1/n অংশ বেগ হারানো আর 1/n অংশ বেগ হওয়া কিন্তু সেম কথা না, শুধুমাত্র হাফের ক্ষেত্রে আলাদা, ওইটা বাদ দাও, বাট অন্য যে কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস, ওকে? সো 1/n অংশ বেগ হারাবে একটা তোমার বুলেট, তো সেই ক্ষেত্রে থেমে যাওয়ার পূর্বেতে সে আর কতটা তক্তা ভেদ করতে পারবে? খুব সহজ, মনে রাখবো আমরা n/2টা, ওকে? দেখো এই সবগুলা কথা তোমার কিন্তু কোশ্চেনে বলা থাকবে যে বেগ এত হয় নাকি এত হারাই, তো টেনশানের কিচ্ছু নাই, টেনশানের কিচ্ছু নেই। তুমি একটু মনে রাখো, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তুমি কোশ্চেনগুলো ভালো করে পড়বা, এখানে কি বলা আছে, তাহলে দেখবা হয়ে যাচ্ছে, ওকে? আর তুমি অবশ্যই মেন প্রসেস শিখবা, সেটা গতি শক্তির সংরক্ষণশীলতা সূত্র ইউজ করে করতে পারি আমরা, বা গতির যে সূত্রগুলো আছে ওইগুলো ইউজ করে করতে পারি। সো আমরা এটা মনে রাখবো যে একটা বুলেট একটা তক্তা ভেদ করতে তার বেগের যদি 1/n অংশ হারাই, ঠিক আছে? মনে করো যে একটা তক্তা ভেদ করে তার বেগের 1/n অংশ হারাই গেছে, কারণ আমরা কিন্তু জানি যে তক্তা ভেদ করলে অবশ্যই বেগ কমে যাবে, বেগ কমে যাবে। সো আমি বললাম যে 1/n অংশ বেগ হারাই, তোমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই হারানো কথাটা বলা থাকবে। সো সেই ক্ষেত্রে সে আর কতটা তক্তা ভেদ করতে পারবে? দেখো খুব সহজ জিনিস, ধরো সে একটা তক্তা এখানে ভেদ করলো, এখন যখন তার বেগ কমবে, যখন তার বেগ আস্তে আস্তে কমবে, সে কিন্তু তোমার এক সময় যে থেমে যাবে। তো আমাকে মেনলি বের করতে হবে থেমে যাওয়ার আগ পর্যন্ত সে আর তোমার কতটা তক্তা ভেদ করতে পারবে। তো সেটা কত হবে? n/2টা, n কিন্তু এই nটা, এই যে এই n/2টা। আমি একটা এক্সাম্পল দিই, চলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখো, এটা আসছে সিইউতে 16-17 সেশনে। বলো তো অ্যান্সার কী হবে? বলো, পড়ে আসছি কিন্তু আমি কি পড়াইছি দেখো তো, এই যে খেয়াল করো, একটা তক্তা ভেদ করতে বেগের 1/20 অংশ হারাই। দেখছো, আমি যা লিখে দিলাম একদম হুবহু তাই থাকবে, মানে তোমার শর্ত যা লিখছি কোশ্চেনের প্যাটার্ন ওভাবে দিবে। তোমাকে বের করতে বলছে থেমে যাওয়ার পূর্বে আর কতটা তক্তা সে ভেদ করতে পারবে। তো দেখো সে কি করছে, সেখানে একটা তক্তা ভেদ করে আসছে, একটা তক্তা ভেদ করে তার বেগের 1/20 অংশ সে হারাইছে। আমাকে বের করতে হবে আর তোমার কতগুলা তক্তা ভেদ করবে। তাহলে বলো তোমার এখানে n এর মান কত? সো আমি পড়ছি 1/n অংশ বেগ হারাই, তাহলে 1/n অংশ আর এখানে কোশ্চেন মধ্যে 1/20 সেম, n এর ভ্যালু হচ্ছে 20। অতএব তাহলে আমি বলতে পারি যে বাকি তক্তা বা তোমার হলো যে আর কতগুলা তক্তা ভেদ করবে। ওকে, তাহলে আর কতগুলা ভেদ করবে বলো তো? আর তক্তা ভেদ করবে কত হবে বলো? n/2 না, n/2, তার মানে কত? 10টা।
10টা। ওকে, সো যদি একটা বুলেট একটা তক্তা ভেদ করে তার বেগের 1/n অংশ হারাই, ইম্পর্টেন্ট দিয়ে ভালো করে লাইনগুলো মনে রাখবা, এগুলো কিন্তু মানে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে, মিক্স করে ফেললে হবে না। সো যদি 1/n অংশ হারাই তাহলে আর কতগুলো তক্তা ভেদ করবে, n/2টা, এখানে হচ্ছে 10টা। এখন দেখো, তোমাকে পরীক্ষাতে একটু চালাকি করতে পারে স্যারেরা, তোমাকে বলতে পারে যে প্রথম থেকে সর্বমোট কতগুলো তক্তা ভেদ করবে, বলো তো কী হবে অ্যান্সার এই কোশ্চেনে? যদি বলে যে প্রথম থেকে সর্বমোট কতগুলো তক্তা ভেদ করবে, তাহলে অ্যান্সার কী হবে বলো? দেখো, আমি দেখতেছি আমার বেগ যখন 1/20 অংশ হচ্ছে, তারপর থেকে 20টা তক্তা ভেদ করতেছে, 10টা। আমার এই কোশ্চেনে আমি কি দেখলাম, যে আমার বেগ যখন 1/20 অংশ হারালো, এরপর থেকে থেমে যাওয়ার আগ পর্যন্ত সে 10টা তক্তা ভেদ করছে। এবং দেখো, আমার প্রথমে কিন্তু একটা ভেদ করে গেছিল, তাই না? একটা কিন্তু প্রথমে ভেদ করছে, তাই টোটাল কতটা? 11টা। ওকে, সো যদি তোমার কোশ্চেনে বলে যে প্রথম থেকে সর্বমোট কতগুলা, তোমার কিন্তু তখন প্রথমটা নিয়েও প্রথমটা লাস্টে যোগ করে দেওয়া লাগবে। কারণ এটা তো সে ভেদ করে গেছে প্রথম থেকেই। আর যদি বলে যে আর কতগুলা ভেদ করবে, তখন তুমি জাস্ট র্যান্ডম ক্যালকুলেশন করবা। তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটাই মেইনলি বলবে যে আর কতগুলা ভেদ করবে, এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ওকে, সো আমি একটু তোমাকে জাস্ট ভালো করে মাথায় রাখো যে এই লাইনটা কিন্তু বলা থাকা লাগবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের আরও ভাবে বলতে পারে, ঠিক আছে? তো তোমার কিন্তু এই লাইনটা থাকা লাগবে। যদি এই লাইনটা সরাসরি না থাকে বা এরকম লাইন না থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না শর্টকাটসটা, তোমাকে কিন্তু মেইন প্রসেসে করা লাগবে। সো বুলেট তক্তার ক্ষেত্রে একটু সতর্ক থাকবা বেশি করে, যে আমার এই লাইনগুলাই বলা আছে কিনা কোশ্চেনে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না, তোমাকে মেইন প্রসেসে করতে হবে। যদি অন্যভাবে কোশ্চেনটা দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, এখন আসো দেখো, এই যে একটা বুলেট তোমার হচ্ছে m সংখ্যক তক্তা ভেদ করতে পারে। যদি আমি বুলেটটার বেগ n গুণ করি, তাহলে আর কতটা তক্তা ভেদ করতে পারবে? m × n²। খুব সহজ, খেয়াল করো এটা আসলে কেমনে হয়। দেখো, একটা বুলেট তোমার হচ্ছে m সংখ্যক তক্তা ভেদ করে, আমি ধরলাম বুলেটের বেগ হচ্ছে v, তাহলে কি এই 12 mv² তোমার হলো যে গতি শক্তি দিয়ে সে একটা তক্তা ভেদ করতেছে। এখন বেগ যদি n গুণ করা হয়, তখন তার গতিশক্তি কত হবে? তখন তার গতিশক্তি হবে n² × 12 mv², তাই না? অবশ্যই এটা হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা তক্তা ভেদ করতে তার লাগতেছে 12 mv² পরিমাণ গতিশক্তি। একটা তক্তা যদি সে ভেদ করতে চায়, তার লাগতেছে 12 mv² পরিমাণ গতিশক্তি। তাইলে যদি তার বেগ n গুণ করা হয়, তখন দেখো n²টা 12 mv², মানে কি n² সংখ্যক তক্তা সে ভেদ করবে। আমরা কি মনে রাখবো, যদি একটা বুলেট m সংখ্যক তক্তা ভেদ করে, আবার শোনো, যদি একটা বুলেট m সংখ্যক তক্তা ভেদ করে এবং আমি যদি ওর বেগ n গুণ করি, তাহলে সেটা n² × m সংখ্যক তক্তা ভেদ করবে। একটা বুলেট ধরো 5টা তক্তা ভেদ করতে পারে, আমি যদি বুলেটটার বেগ 2 গুণ করি, তাহলে সে 2² × 5 সংখ্যক তক্তা ভেদ করবে। পারবা না বলো তো? পারবা? আশা করি পারবে। এগুলো কিন্তু খুব সহজ, এবং এগুলো কিন্তু MCQতে খুব বেশি আসবে। ওকে, সো একটু খেয়াল রাখো, n² সংখ্যক সে ভেদ করতে পারবে। ঠিক আছে ভাইয়া, পারবো। এখন দেখো, এটার জাস্ট উল্টা কেস বলতে কি বোঝাচ্ছে দেখো তো, এই যে যদি একটা বুলেট দেখো a সংখ্যক তক্তা ভেদ করে, এখন যদি সেটা ma সংখ্যক তক্তা ভেদ করতে চাই, মানে কি তক্তার সংখ্যা আরও বাড়াইলাম, m গুণ করলাম, তাইলে তার বেগ কত গুণ করতে হবে? √m গুণ করতে হবে। যা শোনো, আমার কথা শোনো, একটা বুলেট তোমার a সংখ্যক তক্তা ভেদ করতে পারে, মানে এটা তক্তা ভেদ করতে পারে একটা বুলেট। এখন আমি
এম এ সংখ্যক তক্তা ভেদ করব, মানে এর সাথে এম গুণ করতেছি, এম এর মান যে কোনো কিছু হতে পারে। ধরো একটা বুলেট তোমার 2টা তক্তা ভেদ করতে পারতো, এখন আমি চাচ্ছি 10টা তক্তা ভেদ করবে, তার মানে এম এর মান কত? 5, 5 2 10। সো আমি যদি এম এ পরিমাণ তক্তা ভেদ করতে চাই তাহলে অবশ্যই আমার বেগ বাড়াইতে হবে, নাহলে তো সে প্রবেশ করবে না। সো সেটা কত বেগ বাড়াইতে হবে বা বেগ কত গুণ করতে হবে? তো বেগ হলো, দেখো √অফ এম গুণ করা লাগবে, √অফ এম গুণ করা লাগবে। একটা এক্সাম্পল দিলে আশা করি বুঝতে পারবা। চলো দেখি। ধরো আমি বললাম একটা বুলেট তোমার একটা তক্তা ভেদ করতে পারে, একটা তক্তা, ওকে। তাইলে আমি চাচ্ছি যে 5টা তক্তা ভেদ করতে, 5টা তক্তা ভেদ করতে আমার বেগ কত গুণ করতে হবে বলো তো? বেগ হলো √অফ 5 গুণ করতে হবে, ওকে। √অফ 5 গুণ করতে হবে, ব্যাস সিম্পল। দেখো খুব সহজ, এখানে একটা তক্তা বলে আলটিমেটলি শুধু √অফ 5 হয়েছে। তো তোমার কাজ খুব সহজ, এখানে যাই বলুক না কেন এ সংখ্যক তক্তা ভেদ করবে। যদি আমি এম এ পরিমাণ তক্তা ভেদ করতে চাই আমার বেগের ভ্যালুটা √অফ এম গুণ করা লাগবে। পারবা? আমি একটু সামারি করে দিই তোমার দুইটা জিনিস। একটা বুলেট এর বেগ আমি যদি এন গুণ করি তাহলে সেটা n² ইন্টু এম সংখ্যক তক্তা ভেদ করবে। একটা বুলেট এর সেটা এম সংখ্যক তক্তা ভেদ করতে পারতো, আমি যদি তার বেগ এন গুণ করি তাহলে সেটা n² ইন্টু এম সংখ্যক তক্তা ভেদ করবে। আরেকটা কি, একটা বুলেট এ সংখ্যক তক্তা ভেদ করতে পারতো, আমি যদি এম এ সংখ্যক তক্তা ভেদ করাতে চাই আমার পরিবর্তিত বেগের মান হবে √অফ এম ইন্টু আদি বেগের ভ্যালুটা, মানে আদি বেগের √অফ এম গুণ বেগ দেওয়া লাগবে। পারবা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ক্যালকুলেশন করো, একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে সহজে। এগুলা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে ভাই, আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। গুড, ভালো ছেলে। দেখো এখন আমরা চলো একটু প্রাচীন আমল থেকে ঘুরে আসি, আমরা একটু কূপের ভিতর যাব। তোমরা কি কূপ দেখছো? অনেকে কিন্তু দেখো নাই, আমিও দেখি নাই, ওকে। সো দেখো কূপের গভীরতা, এই যে এখানে মূলত যে বিষয়টা হয়, আমরা ধরো একটা এখানে আমার এটা হলো কূপ, এটা হলো এইচ পরিমাণ গভীরতা আছে। এখন আমি এখান থেকে একটা ঢিল নিচে ছুঁড়ে মারলাম বা নিচে ধরো ফেলে দিলাম, নর্মাল ফেলে দিলাম। তো এটা কী হবে বলো তো? এটা কিন্তু এখান থেকে এখানে এসে পড়বে, তাই না? তো অবশ্যই একটা শব্দ হবে না? অবশ্যই হবে। তো শব্দের বেগ হচ্ছে ভি। আমাকে মেইনলি এই ধরনের শর্ত দিয়ে বলে যে কূপের গভীরতাটা বের করো। আমরা কেমনে করি দেখো, খুব সিম্পল। আমার এই পাথরটা প্রথমে এখান থেকে এই পরিমাণ আসতে তার সময় লাগবে একটা, তারপরে আমি আসলে দেখো আমি কিন্তু বাইরে এখানে আসি, তো আমি এই শব্দটা কেমনে শুনতেছি, এখানে যখন আঘাত করবে তখন কিন্তু শব্দটা এই যে শব্দের বেগে আমার কানে কিন্তু পৌঁছাবে, তাই না? এখানে যখন পাথরটা আঘাত করবে তখন এই শব্দ তৈরি হবে, তো এটা কিন্তু শব্দের বেগে এই পুরো পথ ট্রান্সফার করে আমার কানে আসবে। তো এরকম আমরা কিন্তু লিখিত পরীক্ষায় করি, এগুলো কিন্তু তোমার লিখিত পরীক্ষা আসতে পারে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। এখন যদি এমসিকিউতে তোমার আসে তখন তুমি শর্টকাটস কিভাবে প্রয়োগ করতে পারো দেখো। আমরা মনে রাখবো গভীরতা এইচ ইকুয়াল টু দেখো কি মনে রাখবো, GT² ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস GT বাই ভি। এই টিটা কি বলো তো? টিটা কিন্তু আমার শব্দটা কানে পৌঁছার সময়, দেখো এই যে ঢিল ফেলার টি সময় পরে, খেয়াল করো এখানে ঢিল তোমার ধরো যে পড়তে T1 সময় লাগবে এবং শব্দটা আমার কানে পৌঁছাইতে টি, ধরো যে এখান থেকে শব্দ তোমার যাইতে T2 পরিমাণ সময় লাগবে। সো এই টিটা আসলে কি, এটা কিন্তু ঢিল ফেলার পর থেকে, মানে আমার এই ছবি মতে T1 প্লাস T2, ওকে। সো আমি ঢিল ফেলার পর থেকে যতক্ষণ পরে শব্দটা শুনছি, খেয়াল করো আমি এখান থেকে ধরো ঢিল ফেলে দিলাম, তো ঢিল ফেলে দিলাম, দেন সেখান থেকে শব্দ আমার কানে আসবে। সো এই টোটাল টাইমটা হচ্ছে টি যদি হয়, তাইলে আমার কূপের গভীরতা কি, GT² ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস GT বাই ভি। বলো তো কি?
জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস জিটি বাই ভি, জিটি বাই ভি। ওকে, খুব সহজ। ভি হলো শব্দের বেগ, টি হলো টোটাল টাইম। সো তুমি এটা চাইলে মনে রাখতে পারো, তোমার ক্যালকুলেশন অনেক ফাস্ট হবে। অবশ্যই তুমি কিন্তু রিটেন প্রসেসটা জেনে রাখবা, ঠিক আছে? এবং তুমি সাথে সাথে শর্টকাটটাও শিখে রাখো। তো শর্টকাটটা কি বলো তো? কূপের গভীরতা এ ইজ ইকুয়াল টু জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস জিটি বাই ভি। 2 ইন্টু কী বলো তো? 1 প্লাস জিটি বাই ভি। ওকে ভাইয়া, বুঝছি। এখন আসো আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা, দেখো তো আনুভূমিক পাল্লাটা কি? এটা কি ওজন মাপার পাল্লা? না, কিন্তু এটা কিন্তু প্রাসের আনুভূমিক দূরত্ব। তো দেখো একটা প্রাস এখানে আছে, এই প্রাসটাকে আমি আলফা অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছি। এখন দেখো এটা কি হবে, এটা কিন্তু এদিকে তোমার যাইতে থাকবে, তাই না? হ্যাঁ, এভাবে করে যাবে। আচ্ছা, সো এখানে দেখো ঘটনাটা আসলে কি হচ্ছে। তোমার এই যে প্রাসটা, এটা হলো দুইটা দেওয়ালের ঠিক ওপর দিয়ে অতিক্রম করে। তার মানে এমন আসলে ধরো যে আমার প্রাস নিক্ষেপ করলাম, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল। সো এই দুইটা দেওয়ালের উপর দিয়ে, মানে দেখো একদম শুয়ে শুয়ে পার হচ্ছে, একদম কি তোমার এভাবে শুয়ে শুয়ে পার হবে, মানে একদম ওর গায়ে লেগে যাবে এরকম টাইপের। তো যদি হয় তাহলে এই প্রাসের আনুভূমিক পাল্লার ভ্যালু কত? এখানে শর্ত আরেকটা আছে, এখানে আরেকটা শর্ত আছে। হ্যাঁ, সেটা আমি বলি কি শর্ত, দেখো এটা হচ্ছে আমার আনুভূমিক পাল্লা আর। তো শর্তটা হচ্ছে পিলার দ্বয়ের হাইট হইতে হবে এ পরিমাণ এবং পিলার দ্বয় পরস্পর টোয়াইস এ পরিমাণ ডিস্টেন্স থাকা লাগবে। এটা একটা স্পেশাল কেস। ওকে, তোমার কিন্তু অবশ্যই এটা বড় প্রসেস শিখতে হবে। এখন দেখা যাবে যে পরীক্ষা হলে এমসিকিউটা সোজা করার জন্য এটা দিয়ে দিছে, তুমি দেখবে এটা ম্যাক্সিমাম কোশ্চেনে এরকমই তথ্য দেওয়া আছে। ওকে, বাট এরকম না দিলে কিন্তু আমি এভাবে করতে পারবো না। যদি এই দুইটা জিনিস স্যাটিসফাই না করে যে তাদের মধ্যকার ডিস্টেন্স টোয়াইসে, তার অর্ধেক থাকতে হবে তাদের পিলারের হাইট, আমি কিন্তু তখনই একমাত্র এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। যদি এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না করে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, তোমার লেন্দি প্রসেস করা লাগবে। আর তুমি দেখবা তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেনগুলো এভাবে করে সেট করা হয়, যেখানে এটা ডাবল হচ্ছে এইটা, মানে এই পিলারের যে হাইট তার ডাবল হচ্ছে এদের মধ্যকার ডিস্টেন্স। তো যদি এই শর্তটা ফিল আপ করে তখন আনুভূমিক পাল্লার ভ্যালু হচ্ছে টোয়াইস এ কট আলফা বাই 2। এটা কি বলো তো? এই যে পিলারের হাইট, আমার দেওয়ালের হাইট, এবং আলফাটা কি? এই পিরাসটা আমি যে কোণে নিক্ষেপ করছি। একটা কোশ্চেনের অ্যান্সার করো। দেখো এই যে যশোর বোর্ডে আসছে, তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখো আর কি, বুঝছো? তো তুমি যেটা মেনলি প্রথমে খেয়াল করবা যে আমার দেখো একটা হলো পিলারের হাইট, একটা হলো পিলার দ্বয়ের মধ্যকার ব্যবধান। পিলার বা দেওয়াল, খেয়াল করো, দেওয়ালের হাইট আর দেওয়ালের মধ্যকার ব্যবধানের মধ্যে সম্পর্ক কি? একটা আরেকটার দ্বিগুণ, তাই না? দেখো তো এই যে খেয়াল করো, এই যে এটা এ, এটা টোয়াইসে পরিমাণ কিন্তু। তাহলে আমার এখানে খেয়াল করো, এখানে পিলারের হাইট কত? 3.5, এবং দুইটা যে তোমার দেওয়াল আছে তাদের মধ্যকার ডিস্টেন্স কত? 7। দেখো তো ডাবল কিনা? ডাবল না? এই 3.5কে ডাবল করলে কি 7 হয় না? হয় কিন্তু। তো এটা ফিল আপ করা লাগবে, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে শর্টকাটসটা, নাহলে তোমার কিন্তু বড় প্রসেসে করতে হবে। বাট যদি এমসিকিউতে আসে, আমি যতটুকু আমার মনে হয় এভাবে দিয়ে দিবে। তুমি এটা চাইলে মনে রাখতে পারো, তোমার দেখা যাবে মনে রাখলে অনেক ফাস্ট করে ফেলতে পারতেছো। ওকে, বাট তুমি অবশ্যই বড় প্রসেস শিখে রাখবা, লিখিত প্রসেসটা। তাহলে আমার যেহেতু ক্রাইটেরিয়া ফিল আপ করছে, কি ক্রাইটেরিয়া? এই দেওয়ালের ডাবল হচ্ছে এদের মধ্যকার ডিস্টেন্স, 3.5-এর ডাবল হচ্ছে 7, ফিল আপ করছে। সূত্র কি? টোয়াইস এ কট আলফা বাই 2। এ মানে হলো দেওয়ালের হাইট 3.5, কট আলফা কত? 60, তাহলে কট 30 ডিগ্রি। এটা করলে অ্যান্সার চলে আসবে। পারবা? বলো তো, পারবা? সহজ কিন্তু। এটা হলো এই দেওয়াল প্রাসের ক্ষেত্রে আনুভূমিক পাল্লা বের করার একটা স্পেশাল টাইপ। এই শর্তগুলো ফিল আপ করলে আমরা এভাবে করে আনুভূমিক পাল্লা বের করতে পারবো। ওকে, আশা করি তোমরা সবাই পারবে, এটা মনে রাখো।
দেখা যাবে সরাসরি অ্যাপ্লাই করতে পারতেছো। হ্যাঁ, অনেকে তোমার ফুল প্রসেস করবে কিন্তু ওটা শর্টকাটস না জানলে। ওকে, সো আমাদের গতিবিদ্যার টোটাল এতগুলা শর্টকাটস ছিল। আমি হচ্ছে যতগুলা শর্টকাটস তোমার মনে রাখার মতো বা তোমার পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা, যেগুলা পরীক্ষায় খুব বেশি আসে, আমি সেগুলো দেখাইছি। ওকে, সো তোমার যদি এরপরেও আরও কোনো সমস্যা থাকে তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাকে সাহায্য করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।